গাজা সিটির জনবহুল মিউনিসিপ্যালিটি পার্ক সংলগ্ন পুলিশ কার্যালয়ে হঠাৎ ইসরায়েলি যুদ্ধবিমানের বিকট হামলা। মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয় ভবনটি। স্বজনদের উদ্ধার ও আহতদের নিয়ে হাসপাতালে যেতে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ক্ষেপণাস্ত্র হামলায় পুলিশের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা সহ অন্তত 9 প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 15 জন। আমরা বিকট শব্দে জেগে উঠি। তারা শিশু, নারী ও বয়স্কদের হত্যা করছে, অথচ মুখে বলে যুদ্ধবিরতির কথা। অন্যদিকে আমরা প্রতিদিন আশায় থাকি কাল হয়তো পরিস্থিতি ভালো হবে, কিন্তু প্রতিদিনই শহীদের সংখ্যা কেবল বাড়ছেই। গতকাল তারা বন্দরে হামলা চালালো, আর আজ শিশুদের উপস্থিতিতে পৌর পার্কে হামলা চালালো। এই ঘটনার একদিন আগেই গাজা সিটির মাছ ধরার বন্দরের কাছে একটি উপকূলীয় ক্যাফেতে জোড়া ক্ষেপণাস্ত্র ফেলে ইসরায়েলি বিমান। এ হামলায় নিহত হন অন্তত 7 জন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, 2023 সালের 7 অক্টোবরের হামলায় জড়িত এক হামাস কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। গাজায় যুদ্ধবন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 15 দফার প্রস্তাব নিয়ে মধ্যপ্রাচ্য সফর করেন তার বিশেষ দূত ও জামাতা জ্যারেড কুশনার। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং হামাস নেতাদের সাথে দুদিনের বৈঠক সত্ত্বেও শান্তি আলোচনায় আসেনি কোনো অগ্রগতি। কুশনারের সফর শেষ হতে না হতেই পরপর দুদিন ইসরায়েলের এই বেপরোয়া হামলায় আমেরিকার তথাকথিত শান্তি প্রচেষ্টা সম্পূর্ণ ভেস্তে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা। স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে গত বছরের অক্টোবরে চুক্তি স্বাক্ষরের পর ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত 1200-র বেশি প্যালেস্টিনিয়ান প্রাণ হারিয়েছেন। ইসরায়েলকে মানবজাতির জন্য হুমকি অভিহিত করে আঞ্চলিক দেশগুলোকে নিরাপত্তা সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। বুধবার দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বাগদাদ সফর যান ইরানি এই শীর্ষ কূটনীতিক। সফরের শুরুতেই 2020 সালে আমেরিকান ড্রোন হামলায় নিহত ইরানি কমান্ডার কাশেম সোলেমানি ও ইরাকি কমান্ডার আবু মাহদি আল মুহান্দিসের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান তিনি। ইরানি স্পিকার এ সময় বলেন, ইহুদিবাদী ইসরায়েল পুরো মানবজাতির শত্রু। তিনি জায়নবাদী হুমকি মোকাবিলায় আঞ্চলিক মুসলিম দেশগুলোকে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। আজ জায়নবাদীদের কুৎসিত চেহারা বিশ্ববাসীর সামনে উন্মোচিত। ইসরায়েল এখন পুরো মানবজাতির শত্রু হিসেবে চিহ্নিত হয়েছে। সুতরাং আঞ্চলিক ইসলামী দেশগুলোর মধ্যে গভীর নিরাপত্তা সম্পর্ক থাকা প্রয়োজন, যা অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে টেকসই হয়ে উঠতে পারে। প্রয়াত 2 কমান্ডারের স্মৃতিস্তম্ভের পাশে দাঁড়িয়ে গালিবাফ বলেন, এই যোদ্ধারা সত্য ও মিথ্যার মুখোমুখি লড়াইয়ের প্রতীক। তিনি কথিত প্রতিরোধ ফ্রন্ট বা প্রক্সি যোদ্ধাদের কার্যক্রম অব্যাহত রাখার ও সমর্থন দেওয়ার ইঙ্গিত দেন। পরে ইরাকের প্রেসিডেন্ট নিজার আহমেদির সাথে বৈঠকে অংশ নেন গালিবাফ। বৈঠকে আঞ্চলিক সংকট নিরসনে ইরানকে সমর্থন ও কূটনৈতিক যোগাযোগের ওপর জোর দেন ইরাকি প্রেসিডেন্ট। পরে ইরাকি পার্লামেন্টের স্পিকার হাইবাত আল হালবসির সাথে বৈঠক করেন ইরানি স্পিকার বাঘের গালিবাফ। এ সময় হরমুজ প্রণালী দিয়ে ইরাকের জ্বালানি তেল রপ্তানির ক্ষেত্রে ইরানকে বিশেষ বিবেচনার আহ্বান জানান ইরাকি স্পিকার হালবসি। পরে দেশটির প্রধানমন্ত্রী আলী আল জায়েদির সাথেও পৃথক বৈঠকে মিলিত হন ইরানি স্পিকার। ওয়েস্ট ব্যাংকের কুসরা গ্রামে ইসরায়েলি সামরিক বাহিনী ও বসতি স্থাপনকারীদের কড়াকড়ির মধ্যে অবরুদ্ধ লুই রিদির পরিবার। 1 সপ্তাহেরও বেশি সময় ধরে অবরুদ্ধ থাকার পর বুধবার প্রথম পরিবারটির নারী ও শিশু সদস্যদের বাড়ির বাইরে মুক্ত আকাশে ঘুরতে দেখা যায়। এদিন ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফের টহল সদস্যদের সাথে বাড়ির চারপাশে ঘুরে দেখেন তারা। নিজেদের সম্পত্তি রক্ষা ও পরিবারের পাশে দাঁড়াতে 2 দিন আগেই আমেরিকা থেকে বাড়ি ফিরেছেন পরিবারটির সদস্য প্যালেস্টিনিয়ান আমেরিকান লুই রিদি। বর্তমানে বাড়িটির পাশেই ছাউনি গেড়ে পাহারা দিচ্ছে আইডিএফ সেনারা, যার অদূরেই অবস্থান নিয়েছে ইসরায়েলি উগ্র বসতি স্থাপনকারীরা। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের নজর সরে গেলে পরিস্থিতি ভয়ানক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা অবরুদ্ধ এই প্যালেস্টিনিয়ানের। আন্তর্জাতিক গণমাধ্যম আর সেনা সদস্যরা যখন চলে যাবে তখন আমাদের কি হবে?
সেনা সদস্য ও সাংবাদিকদের উপস্থিতিতেও গতকাল এক সেটেলার এসে আমাকেই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে। Everybody is still here. It just happened yesterday. লুই রিদি বলেন, গণমাধ্যমের দৃষ্টি সরে গেলে পরিস্থিতি কি দাঁড়াবে সেটাই এখন বড় প্রশ্ন। আমেরিকার ওহাইও ছেড়ে স্বজনদের পাশে দাঁড়াতে এসে নিজেই এখন আটকে পড়েছেন বলে জানান এই প্যালেস্টিনিয়ান আমেরিকান। Yes, I did leave my. আমেরিকায় আমার স্ত্রী সন্তানদের রেখে এবং ব্যবসা ফেলে এখানে এসেছি। এখানে এখনো অনেক অনিশ্চয়তা, কবে ফিরতে পারবো জানি না। আমেরিকান দূতাবাসের এক প্রতিনিধিকে আমি নিজেই সরাসরি জানিয়েছি, কিন্তু কখন কিভাবে আমাদের জন্য সহায়তা আসবে সে ব্যাপারে কোনো নিশ্চয়তা I পাইনি। live hour by hour. I live day by day. প্যালেস্টাইনের অধিকৃত ওয়েস্ট ব্যাংক জুড়ে জমি ও সম্পত্তি দখলের জন্য উগ্র ইহুদি বসতি স্থাপনকারীরা প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে। গ্যাস, পানি, বিদ্যুৎ সহ সব ধরনের মানবিক প্রয়োজন পূরণের রাস্তা অবরুদ্ধ করে প্যালেস্টিনিয়ানদের বাড়ি ছাড়তে বাধ্য করে তারা। কুসরার এই পরিবারের সদস্যদের আমেরিকান নাগরিকত্ব থাকায় হয়তো পরিবারটি এখনও টিকে আছে, কিন্তু এই অবরুদ্ধ পরিস্থিতির শেষ পরিণতি কি তা এখনও কেউ জানে না। অনলাইন খুচরা বিক্রেতা ওয়ালবেরিজের গুদাম সহ একাধিক বাণিজ্যিক অবকাঠামোয় ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলার পর রাষ্ট্রীয় উদ্যোগে তা পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হামলায় ক্ষতির কথা স্বীকার করলেও রুশ অর্থনীতি স্থিতিশীল রয়েছে বলে দাবি করেন তিনি। এই হামলাগুলো কিছুটা ক্ষতি সাধন করলেও কোনো সংকট তৈরি করতে পারেনি, তবে লজিস্টিক ও গুদাম অবকাঠামোগুলো রাষ্ট্রীয় সহায়তায় নতুন প্রযুক্তিতে পুনর্নির্মাণ করা প্রয়োজন এবং সরকারকে এই বিষয়ে কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ইউক্রেনকে ব্রিটিশ ড্রোন সরবরাহের জেরে ব্রিটেন সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। অন্যদিকে 2022 সালের নর্ড স্ট্রিম পাইপলাইন বিস্ফোরণে যুক্ত থাকার অভিযোগে ক্রোয়েশিয়া থেকে দ্বিতীয় ইউক্রেনিয়ান সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে জার্মান প্রসিকিউটররা। যুদ্ধের তীব্রতার মাঝে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে 103 জন করে মোট 206 জন যুদ্ধবন্দী বিনিময় করা হয়েছে। বন্দিদশা থেকে মুক্ত হয়ে স্বজনদের কাছে ফিরে আবেগ আপ্লুত হয়ে পড়েন ইউক্রেনিয়ান সেনারা। চলতি মাসেই আরও বন্দি বিনিময়ের প্রত্যাশা করছে কিয়েভ। আমাদের কাছে পৌঁছানো স্বজনদের চিঠি ছিল একমাত্র সম্বল। নতুন বন্দীদের কাছ থেকে বাইরের বিশ্বের খবর জানার চেষ্টা করতাম। আমরা মূলত পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিলাম। দক্ষিণ ইউক্রেনের খেরসনে বেসামরিক মিনিবাস ও একটি গাড়িতে পৃথক রুশ ড্রোন হামলায় নারীসহ অন্তত 5 জন নিহত হয়েছেন, যাকে নিষ্ঠুর সাফারি বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট জেলেন্সকি। এদিকে 312 জন আইন প্রণেতার সমর্থনে ইউক্রেনের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ইয়েভেনিও খামারকে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। ড্রোন হামলা, বন্দি বিনিময় আর কূটনৈতিক হুমকির মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধ এখন আরও জটিল এক মোড়ে এসে দাঁড়িয়েছে। নর্থ কোরিয়ার সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় প্রতি বছর পরিচালিত আমেরিকা ও সাউথ কোরিয়ার ঐতিহাসিক উলচি ফ্রিডম শিল্ড শিরোনামে যৌথ সামরিক মহড়া এবার সংক্ষিপ্ত করা হয়েছে। সোমবার নির্ধারিত 11 দিনের এই মহড়া শুরু হওয়ার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এর সময়সীমা কমিয়ে 5 দিনে আনা হয়। সাউথ কোরিয়ার সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে 27-এর পরিবর্তে 21 অগস্ট শেষ করা হবে চলতি বছরের মহড়া। একই সঙ্গে সরাসরি মাঠ পর্যায়ের যুদ্ধের বদলে এটি মূলত কম্পিউটার ভিত্তিক সিমুলেশনে সীমাবদ্ধ রাখা হচ্ছে। নর্থ কোরিয়ার প্রধান কিম জং উনের সাথে কূটনৈতিক আলোচনা শুরু এবং ইরান ইস্যুতে সিউলের সমর্থন না পাওয়াকেই সামরিক মহড়ার পরিধি সংকুচিত করার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের এই আকস্মিক বার্তার পর সিউলের নীতি নির্ধারকদের মধ্যে বিস্ময় ও উদ্বেগ তৈরি হয়। তবে প্রেসিডেন্ট লি জায়-মিয়ংয়ের প্রশাসন আশা করছে এর মাধ্যমে নর্থ কোরিয়ার সাথে পুনরায় শান্তির পথ সুগম হতে পারে। যৌথ সামরিক মহড়া সংক্ষিপ্তকরণের প্রেক্ষাপটে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিউলের লোটে হোটেল ওয়ার্ল্ডে জরুরি বেসামরিক প্রতিরক্ষা বা সিভিল ডিফেন্স মহড়া পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। ড্রোন হামলা, রাসায়নিক ও বোমা হামলা মোকাবেলার এই মহড়ায় অংশ নেয় দেশটির সেনা, পুলিশ ও ফায়ার সার্ভিসের 250 সদস্য।
요즘 전장은 전방과 후방이 없고 আজকাল যুদ্ধের কোনো নির্দিষ্ট সীমানা নেই, যে কোনো মুহূর্তে আমাদের দৈনন্দিন জীবনেও সন্ত্রাস বা হামলা ঘটতে পারে। ইউক্রেন সংকটেই আমরা দেখেছি এমন দুর্যোগ সামলাতে সাধারণ নাগরিক, প্রশাসন ও সামরিক বাহিনীর যৌথ প্রস্তুতি কতটা গুরুত্বপূর্ণ। আজকের এই মহড়ার মাধ্যমে সেই সুরক্ষা সক্ষমতাই ঝালিয়ে নেওয়া হয়েছে। 성과가 있다고 생각을 합니다. তবে ওয়াশিংটনের এই আকস্মিক সিদ্ধান্তে জাতীয় নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিউলের সাধারণ নাগরিকরা। 갑자기 축소하는 것은 হঠাৎ করে যৌথ সামরিক মহড়া এভাবে কমিয়ে আনা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এই পরিস্থিতিতে এটি করা কোনোভাবেই উচিত হয়নি। এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিষয়টি আমাদের গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। 안 된다고 보고 저희도 훈련이 축소된다고 하면 뭐 নিরাপত্তা মূলত নিয়মিত প্রশিক্ষণ ও ভবিষ্যতের প্রস্তুতির বিষয়। সামরিক মহড়া কমে গেলে নর্থ কোরিয়া কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তা নিয়ে সংশয় থেকে যায়। আশা করি আগের মতোই ওয়াশিংটন ও সিউলের যৌথ নিরাপত্তা চুক্তি শক্তিশালী থাকবে। 한미 관계라든지 이런 것들은 অন্যদিকে ট্রাম্পের প্রস্তাবের পরও সামরিক মনোভাব বজায় রেখেছে নর্থ কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ যৌথ মহড়াকে বিপজ্জনক ও যুদ্ধ উন্মাদনার কাজ বলে আখ্যা দিয়ে প্রতিরোধ করে তোলার ঘোষণা দিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে মহড়ার এই সংক্ষিপ্তকরণ ওয়াশিংটন সিউলের সামরিক প্রস্তুতিকে যেমন দুর্বল করবে, তেমনি দীর্ঘদিনের দুই দেশের কৌশলগত জোটের মধ্যেও তৈরি করবে নতুন সংশয়। আমেরিকার যুদ্ধজাহাজ ইউএসএস বেনফোল্ড গত জুলাইয়ে টানা 4 দিন বিদ্যুৎহীন ছিল। জাহাজটির জেনারেটরের সমস্যার কারণে প্রায় 300 নাবিককে খাবার পানি, টয়লেট ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে দুর্ভোগ পোহাতে হয়। এদিকে 240 দিনের বেশি সমুদ্রে থাকা বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দীর্ঘ মোতায়েন নিয়েও উদ্বেগ বাড়ছে। নাবিকদের কাজের পরিবেশ ও মনোবল নিয়ে প্রশ্ন উঠলেও অভিযোগগুলো অতিরঞ্জিত বলে দাবি করেছে ট্রাম্প প্রশাসন। গত জুলাইয়ের শেষ দিকে সাউথ চায়না সিতে 4 দিন বিদ্যুৎহীন ছিল আমেরিকার যুদ্ধজাহাজ ইউএসএস বেনফোল্ড। প্রায় 300 নাবিক থাকা জাহাজটির জেনারেটরে সমস্যা দেখা দিলে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। এতে বিশুদ্ধ পানি, খাবার, টয়লেট এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে দুর্ভোগে পড়েন জাহাজটির নাবিকরা। পরে যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ ওয়াশিংটন স্ট্রাইক গ্রুপের সদস্যরা বেনফোল্ডের নাবিকদের সহায়তার পাশাপাশি খাবার সরবরাহ করেন। পরে মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য জাহাজটিকে ফিলিপিন্সে পাঠানো হয়। এদিকে ইউএসএস নেভির আরেক যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দীর্ঘ সময় মোতায়েন নিয়েও উদ্বেগ বাড়ছে। জাহাজটি 240 দিনেরও বেশি সময় সমুদ্রে রয়েছে, যা একটি রেকর্ড। নাবিকদের পরিবারের সদস্যরা বলছেন দীর্ঘ সময় সমুদ্রে থাকায় কাজের পরিবেশ ও মনোবলে নেতিবাচক প্রভাব পড়েছে। এ নিয়ে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেন ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান সেথ মোল্টন। পেন্টাগন জানিয়েছে লিঙ্কনের এক নাবিক সমুদ্রে পড়ে গেলেও পরে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় সরকারের কাছে জবাবদিহি দাবি করেছেন ডেমোক্র্যাটরা। দেশের সামরিক বাহিনীর সদস্যদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার তাগিদ দেন আরেক ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান মাইক লেভিন। তবে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পরিস্থিতি নিয়ে ওঠা অভিযোগকে অতিরঞ্জিত বলে দাবি করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুদ্ধজাহাজটির মোতায়েনের সময় বেশি দীর্ঘ নয় বলে মন্তব্য করেন। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে প্রযুক্তি ও ক্রিপ্টোকারেন্সি খাতের নেতাদের উপস্থিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হরমুজ প্রণালীতে আমেরিকার নৌ অবরোধ শতভাগ সফল হয়েছে। ট্রাম্পের দাবি, প্রণালীর নিয়ন্ত্রণ এখন আমেরিকার নৌবাহিনীর হাতে। নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত দেন তিনি। পাশাপাশি ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর দাবিও জানান ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কঠোর নিষেধাজ্ঞা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তেহরানের উপর আরও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার পথ খোলা রয়েছে। তিনি দাবি করেন, আমেরিকার নৌ অবরোধের কারণে ইরানে কোনো জ্বালানি বা পণ্যবাহী জাহাজ প্রবেশ করতে পারছে না। The blockade has been 100% successful. No boats have gotten into Iran, but they are getting in for other places. But we'll see. We're going to see what happens. It'll either ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালীর উপর আমেরিকার আগের মতো নির্ভরতা থাকবে না। তেহরানের পক্ষ থেকে তেলের দাম ব্যারেল প্রতি $350 হবে বলা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, টেক্সাস, আলাস্কা এবং লুইজিয়ানার মতো স্থানে বিপুল জ্বালানি বিকল্প এবং রেকর্ড সংখ্যক পাইপলাইন তৈরি হচ্ছে। ফলে হরমুজ প্রণালীর উপর আগের মতো গুরুত্ব আর থাকবে না। oil prices are going to drop like a rock, or will
continue to do exactly what we're doing. You know, they were talking about $350 a barrel, and it's today 84, 85. মধ্যপ্রাচ্যের পাশাপাশি এশিয়ার ভূ রাজনীতি নিয়েও কথা বলেন ট্রাম্প। নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের প্রশংসার পাশাপাশি সোউলের অর্থনৈতিক ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, সাউথ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। I don't want to talk about that, but I do have a good relationship with Kim Jong-un. As you know, you've seen. He didn't like Biden, he didn't like Obama, he didn't like anybody, but he likes me. এদিকে কানাডার উপর কার্যকর হতে যাওয়া 50% শুল্ক 3 দিনের জন্য স্থগিত রাখার কথা নিশ্চিত করে নতুন চুক্তির আশাবাদ ব্যক্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে আলোচনার পর শুল্ক স্থগিত রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কানাডা জানিয়েছে, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হলেও গুরুত্বপূর্ণ কিছু কাজ এখনো বাকি। We, by the way, probably have a deal with Canada. You probably saw that. We very major tariffs were going on to Canada today. We delayed it for 3 days because I think we have a deal with the Prime Minister and good deal for everybody. অন্যদিকে ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়েও কথা বলেন ট্রাম্প। সুদের হার কমিয়ে আনার উপর জোর দিয়ে তিনি বলেন, অর্থনীতিতে সাফল্য এলে সুদের হার কমানো উচিত, বাড়ানো নয়। মুদ্রাস্ফীতির অহেতুক ভয়ে ফেড অনবরত সুদের হার বাড়িয়ে চলেছে বলেও সমালোচনা করেন প্রেসিডেন্ট। They should allow interest rates to go down. When you announce good numbers, you shouldn't drive them up. They keep thinking that. হোয়াইট হাউসের আরেক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, কানাডার সঙ্গে আমেরিকা একটি ন্যায্য বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। তিনি জানান, দাপ্তরিক নথিপত্র চূড়ান্ত করতে কানাডার পণ্যের ওপর প্রস্তাবিত 50% শুল্ক 3 দিনের জন্য স্থগিত করা হয়েছে। তবে চুক্তি বাস্তবায়নে আমেরিকাকেও কিছু ছাড় দিতে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে কানাডার বাণিজ্য বিষয়ক মন্ত্রী ডমিনিক লেব্লাঙ্ক জানান, তাদের ডেইরি ও পোল্ট্রি খাতের সরবরাহ ব্যবস্থা অক্ষুণ্ণ রেখে চুক্তির খসড়া চূড়ান্ত করা হচ্ছে। বুধবার হোয়াইট হাউসে নির্মাণাধীন নতুন ও সর্বাধুনিক হেলিপ্যাড প্রকল্প গণমাধ্যমকে ঘুরে দেখান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় নির্মাণ কর্মীদের সাথে নিয়ে হেলিপ্যাডের কাজের অগ্রগতি তুলে ধরেন তিনি। প্রেসিডেন্ট জানান, নতুন শক্তিশালী সিকোরস্কি হেলিকপ্টার সহজে অবতরণের জন্যই এই উদ্যোগ। They couldn't land on the grass because the power is so great of the engines that the grass would get ripped up. They tried it. হেলিপ্যাডের মূল কাজ প্রায় শেষ। সেখানে গ্রানাইটে খোদাই করা হচ্ছে প্রেসিডেন্সিয়াল সিল। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর হোয়াইট হাউস সফরের আগে এটি প্রস্তুত হবে বলে আশাবাদী ট্রাম্প। As an example, President Xi is coming in a little while, a couple of weeks, and we didn't plan to have this done, but it's gone so well. পরিদর্শন শেষে গ্রানাইট স্ল্যাবে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট। স্থাপন করা হয় স্মারক মুদ্রা। এরপর কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি জানান, দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে টেলিফোনে ইতিবাচক আলোচনা শেষে একটি ন্যায্য বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে দুই দেশ। And they called yesterday and they gave us the points that we had to have. Very fair deal for both. The tariffs will be non-existent for our farmers. চুক্তির নথিপত্র চূড়ান্ত করতে কানাডার পণ্যের উপর প্রস্তাবিত 50% শুল্ক 3 দিনের জন্য স্থগিত করা হয়েছে বলেও জানান প্রেসিডেন্ট। And we're doing certain things. They were paying a high number. We're reducing it a little bit. It's good for everybody. এ সময় নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সুসম্পর্কের কথা উল্লেখ করে ট্রাম্প জানান, তার সাথে সাক্ষাতের পরিকল্পনা করছেন তিনি। And I know Kim Jong-un very well, and he's going to be fine. ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোর বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি দাবি করেন, হরমুজ প্রণালীর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখেছে আমেরিকা। এদিকে কানাডার উপর প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত শুল্ক স্থগিতের পর বৈঠকে বসেন দুই দেশের বাণিজ্য প্রতিনিধিরা। অন্টারিও প্রভিন্সের অটোয়ায় দেশটির কানাডা আমেরিকা বাণিজ্য বিষয়ক মন্ত্রী ডমিনিক লেব্লাঙ্ক এবং ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ারের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। লেব্লাঙ্ক জানান, কানাডার ডেইরি ও পোল্ট্রি খাতের সরবরাহ ব্যবস্থায় সতর্ক থেকে খসড়া চূড়ান্ত করা হচ্ছে। The Prime Minister was very clear we needed to protect supply management. We needed to ensure that the supply management regime remained entirely intact. বৈঠকের অগ্রগতিতে সন্তোষ জানিয়ে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার বলেন, এই চুক্তি কেবল দেশের শ্রমিক, কর্মসংস্থান ও সরবরাহ ব্যবস্থাকে সুরক্ষাই দেবে না, বরং নর্থ আমেরিকার অর্থনীতিকে আরো শক্তিশালী করবে। We feel confident that we've reached an agreement that will not only continue to protect American workers, American jobs, American supply chains, but really strengthen the North.
8 দশক ধরে ডেনমার্কের কাছ থেকে স্বাধীনতা পাওয়া আইসল্যান্ডের অর্থনীতি ও সার্বভৌমত্বের মূল ভিত্তি তাদের মৎস্য সম্পদ। ইউরোপিয়ান ইউনিয়নে যোগদানের সম্ভাব্য আলোচনা শুরু করতেই এবার আয়োজন করা হয়েছে ঐতিহাসিক গণভোট। তবে ইউর কমন ফিশারিজ পলিসির অধীনে নিজেদের সমৃদ্ধ সমুদ্র সীমার একচ্ছত্র নিয়ন্ত্রণ হারানোর চরম আশঙ্কায় ভুগছেন দেশবাসী। বর্তমানে আইসল্যান্ডে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ ও বিপক্ষ শক্তির সমর্থন এক সমান। সাম্প্রতিক গ্যালাপ জরিপ অনুযায়ী আলোচনায় ফেরার পক্ষে 46% এবং বিপক্ষে 46% নাগরিক মতামত দিয়েছেন। দেশটির নাগরিকরা একদিকে কম সুদের হার ও অর্থনৈতিক স্থিতিশীলতা চান, অন্যদিকে সার্বভৌম সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও ধরে রাখতে চান। I would vote in favor. I would say yes, because I think we should try to find out if this is beneficial or not. But if I find it not beneficial, say we completely lose control of our fishing stocks, then I would definitely say no. And when and if a possible agreement is on the table. মৎস্য শিল্পের নেতাদের মতে দেশের সামগ্রিক মৎস্য প্রক্রিয়াজাতকরণের 100% মুনাফা আইসল্যান্ডের ভেতরেই থাকে। ইউতে যুক্ত হলে ইউরোপের মৎস্যনীতি এই অর্থনৈতিক শৃঙ্খল পুরোপুরি ভেঙে ফেলতে পারে বলে তাদের বড় ধরনের শঙ্কা রয়েছে। We have 100% of the profit in Iceland and we want to keep it that way. So that is our worries if we join the common fisheries policy, is that this value chain that has generated all this profit for the Icelandic population, that will be torn apart. এছাড়াও নেটোর অন্যতম কৌশলগত ভৌগোলিক পয়েন্টে অবস্থিত আইসল্যান্ডের সাম্প্রতিক ভূরাজনৈতিক সংকট ও প্রতিরক্ষার বিষয়টিও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে, যার চূড়ান্ত ফলাফল দেখা যাবে আগামী 29 অগাস্টের এই গণভোটে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।